থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা দিয়েছিলাম সন্ধ্যা 6টায় আপনাদের সাথে কথা বলবো, আল্লাহ শুকরিয়া। একটু ব্যস্ততার কারণে 4 মিনিট লেট হয়েছে। প্রিয় ভাই এবং বোন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর ধারাবাহিক আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ প্রথম ক্লাস নিয়েছি গত বৃহস্পতিবার, ধারাবাহিকভাবে আজকে ক্লাস নেওয়ার কথা দুইটাই, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, সেটা হচ্ছে ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। এই জন্য আজকে 6টায় ক্লাস প্রতিদিন হবে ইনশাল্লাহ। ওকে, একটু জানাবেন, একটু সবাই জানাবেন যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আল্লাহর অশেষ শুকরিয়া যে হচ্ছে অবশেষে ক্লাসে জয়েন করতে পারছি। 0-র চেয়ে 1 ভালো, এটা ভালো করে মনে রাখবেন। ওকে, আবার 0-র চেয়ে 1 ভালো, আবার 1-এর চেয়ে 100 ভালো। সো একেবারেই না আসার চেয়ে মাঝে মাঝে আসা ভালো আর কি। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো ক্লজের বিষয়টা নিয়ে। আমরা গতদিন হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রাথমিক বিষয়ে আলোচনা করেছিলাম এবং দেখাইছিলাম যে আসলে ইংরেজি আর্টিকেল বা ইংরেজি পত্রিকা যেটাই বলি না কেন, এটা পড়ার গুরুত্বটা আসলে কতটা, এটা দেখাইছিলাম। আজকে আমরা হচ্ছে ক্লজ নিয়ে কথা বলবো, ঠিক আছে। ক্লজের ধারাবাহিক 3টা ক্লাস হবে, এরপরে ফ্রেজ নিয়ে কথা বলবো, এরপরে ইংরেজি পত্রিকা বা আর্টিকেল পড়তে এই বিষয়গুলোর ভূমিকা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। বিনয়ের সাথে বলবো যারা জয়েন করছেন আর কি। হ্যাঁ, নাস্তা করবেন, সম্ভব না। বিনয়ের সাথে বলবো অন্তত 50 জন স্টুডেন্ট যেন হয়, হাফ সেঞ্চুরি। একটু ট্যাগ করে দেন, বন্ধুদেরকে শেয়ার করে দেন প্লিজ, সৎকা হিসাবে আর কি। হ্যাঁ, ওকে। থাক স্যার, ওটা সমস্যা নেই, ওটা কাল কেমন করতেছিল। জাস্ট উই আর গোয়িং টু টক অ্যাবাউট ক্লজ। আমরা দেখতে পাচ্ছেন একটু বিদ্রোহী একটা ক্লাস হবে আর কি, এবং ক্লজের উপরই টোটাল পর্ব হবে মিনিমাম 3টা। ক্লজের টোটাল পর্ব হবে মিনিমাম 3টা। এখান থেকে আপনারা তো প্রিলিতে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই ক্লজ বড় বড় সেন্টেন্সের যে হচ্ছে মারপ্যাচ, এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই কি বুঝতে হবে, ক্লজ বুঝতে হবে। এবং আরেকটা ঘোষণা দিয়ে রাখি, সেটা হয় কেমন হয় একটা ফ্রি রাইটিং, ট্রান্সলেশন এবং ফোকাস রাইটিং, এই 3টাই যদি আপনি একটা প্যাকেজে পেয়ে যান কেমন হয় বলেন তো। এমন একটা প্যাকেজ আসতেছে আপনাদের জন্য। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, খুবই দ্রুত শুরু হবে এবং আমরা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। 55, থ্যাংক ইউ। আমরা আর সময় নিব না, আমরা শুরু করি। ক্লজ, ক্লজ মানে মনে রাখবেন হচ্ছে বাক্যাংশ। ক্লজের বাংলায় হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। ক্লজের দেখবেন ডাক্তারদের কাজের জায়গা কোথায়, রোগী, মেডিকেল। ইঞ্জিনিয়ারদের কাজের জায়গা কোথায় বলেন তো, এই ধরেন হচ্ছে মানে লোহা লটকর অথবা বিল্ডিং বলেন আর যাই বলেন না কেন, ঠিক আছে না। ঠিক একইভাবে হচ্ছে ক্লজের কাজের জায়গাটা কোথায়, বাক্যের ভিতরে। এটা বাক্যের অংশ, এটা বাক্য নিয়ে কাজ করে। তো আপনি যে বড় বড় বাক্যের মায়ের কাজ ধরতে পারেন না, কেননা হচ্ছে এই যে ধরেন সাবজেক্টের মাঝখানে একটা বড় ক্লজ বসে গেল, সাবঅর্ডিনেট। এই জন্য দেখবেন ভার্ব আছে হচ্ছে পশ্চিমবঙ্গে, সাবজেক্ট বসে আছে মনে করেন হচ্ছে রাজশাহীতে। এমন অনেকগুলো বিষয় ঘটে যেটা আপনি হচ্ছে বড় বড় সেন্টেন্স গুলো পড়তে ভয় পান। এই ব্যাপারগুলো সুরাহা করতেই ক্লজকে আমি দেখাবো কিভাবে ইংলিশ আর্টিকেল বা পত্রিকা পড়তে হেল্প করে। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন। ওকে, আচ্ছা, ফোকাস রাইটিং থেকে শুরু করে বেশ কিছু বিষয়ের ক্লাস আপনাদের দ্রুতই শুরু হবে। ক্লজ, ক্লজ সবাই একটু কমেন্ট করে লেখেন, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ প্লিজ। আচ্ছা, আমি যদি কোনো ভূমিকা ছাড়াই বলি, এই যে দেখতেছেন বার্গার, আমার হাতে আছে দেখেন বার্গার। এই বার্গারটা মানে কি শুধু হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল আমি পেয়ে গেলাম বার্গারটা, সেটা হচ্ছে এই বার্গারটা মানে কি শুধু এই রুটিটা বা এর ভিতরে থাকা মাংসকে বার্গার বলে না। বার্গার ইজ এ কম্বিনেশন অফ ব্রেড এন্ড বিফ অথবা সামথিং অর চিকেন,
বার্গারটা হচ্ছে বিফ এবং চিকেনের সমন্বয়, রাইট? ক্লজ হচ্ছে মনে রাখবেন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সমষ্টি। ক্লজ এমন কতগুলো শব্দগুচ্ছ, আমি সংজ্ঞা শেখাতে যদি এত সময় নেই তাহলে মূল আলোচনাটা হবে না। যেহেতু আবারও বলতেছি এটা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, মানে ফ্রি হ্যান্ড রাইটিং বেস ক্লাস, এই জন্য আমি হচ্ছে সংজ্ঞাতে এত গুরুত্ব দিব না। খুব ভালো করে এতটুকু মনে রাখবেন, আমি যদি চাঁদপুরের কথা বলি আপনার ইলিশের কথা মনে হবে, কুমিল্লার কথা বলি আপনার দইয়ের কথা মনে হবে, তারপরে বগুড়ার কথা, সরি কুমিল্লার কথা বললে রসমালাই, বগুড়ার কথা বললে দইয়ের কথা মনে হবে, রাজশাহীর কথা বললে আম, আর ঢাকার কথা বললে ট্রাফিক জ্যাম, কারণ ঢাকার সৌন্দর্যই হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম। কথা বুঝাইতে পারছি? এই জন্য বলতেছি ক্লজ মানেই যেন আপনার মাথায় আসে, ক্লজ হচ্ছে এমন কতগুলো শব্দ সমষ্টি যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব একসাথে থাকে, আলাদা থাকে না, একসাথে থাকে। তাহলে ক্লজ হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সমষ্টি। সবাই সবাই হচ্ছে একটু কমেন্ট করেন, ক্লজ হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্বের সমষ্টি। এখানে নন ফাইনাইট ভার্ব, ক্লজে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। খুব ভালো করে মনে রাখবেন, নন ফাইনাইট ভার্ব ইজ অপশনাল টু ক্লজ, দিস ইজ অপশনাল, থাকতেও পারে আবার নাও পারে। খেয়াল করে দেখেন, আমি যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, ঠিক আছে না? ক্লজকে আমি যার সাথে তুলনা করি, ক্লজ, সবাই একটু কমেন্ট করেন, ক্লজ ইকুয়াল সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সবাই আপনারা ম্যাথের অঙ্ক করেন না, এক্স প্লাস ওয়াই সমান সমান 3 বা এক্স প্লাস ওয়াই সমান সমান 5, তাহলে এক্স এর একটা মান আছে, ওয়াই এর একটা মান আছে। সেই রকম ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সমষ্টি। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লিজ, প্লিজ কমেন্ট করে দেন। আর যদি 40 জন বন্ধুকে ট্যাগ করে দেন, আমার এই হ্যান্ড নোটটা পাবেন। যদি হ্যান্ড নোটটা কেউ নিতে চান টাকা দিয়ে না, এমনি ফ্রি, তাহলে এই লাইভে 40 জন বন্ধুকে ট্যাগ করে দেন সবাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লজ, সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। ক্লজকে আমি যেটা কম্পেয়ার করি সেটা হচ্ছে বি এর সাথে, ক্লজ একটা বিয়ে। সাবজেক্টটা যেটা কল্পনা করি সেটা হচ্ছে বর, ফাইনাইট ভার্বকে যার সাথে তুলনা করি সেটা হচ্ছে কোণে। তাহলে একটা বিয়েতে অপরিহার্য, ভাই বরযাত্রী না থাক, পালায় বিয়ে করতেছে, কি দরকার? মেয়ে আর ছেলে কাজী অফিসে অ্যাভেলেবেল, এটা তো কমন একটা ফ্যাক্টর। বরযাত্রী কিছু লাগে না, বিয়ে হইতে বউ আর কোণে লাগে। আর নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে, ধরেন আমি আমার জায়গায় চিন্তা করি শালীর মতো। এখন আমার বিয়েতে শালী থাকতেও পারে নাও পারে, ধরেন তার কোনো বোন নাই, তো সে শালী দিবে কোত্থেকে? তাহলে আমার শ্বশুর শাশুড়িকে অর্ডার দিতে হবে, তাদেরও তো একটা বয়সের ব্যাপার স্যাপার আছে, তারা তাদের জায়গায় চেষ্টা করবে। মূল কথা হচ্ছে ক্লজে থাকবে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। সবাই কমেন্ট করেন, নন ফাইনাইট ভার্ব অপশনাল। নন ফাইনাইট ভার্ব কি? অপশনাল। গেল। এবার যেটা বিষয় সেটা হলো, ঠান্ডা মাথায় দেখেন, যেটা বিষয় ক্লজের প্রকারভেদ। ইম্পর্টেন্ট না? হচ্ছে পরীক্ষাতেও আসে না। ক্লজের প্রকারভেদ, ক্লজ আমি যদি বলি ক্লজের প্রকারভেদ জেনে থাকা ভালো, সেটা হচ্ছে 3 প্রকার। নাম্বার 1টা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ নাম্বার 1। এটার আরেকটা নাম আছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা নাম হচ্ছে আপনার মেইন ক্লজ। মেইন ক্লজ যেভাবে আপনারা স্বাধীনতা চান, এটার নাম হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে আপনার মেইন ক্লজ। স্বাধীন, আপনারা একটা জিনিসকে কত নামে ডাকেন, সোনা বাবু, টিয়া পাখি, এই সেই খাইছো, হ্যাঁ, একটা জিনিসের ভিন্ন ভিন্ন নাম। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাড়াহুড়ার কোনো দরকার নাই। আরেকটা আছে দেখেন, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ সবারই বাক্য গঠনে ভূমিকা আছে। আরেকটা আছে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এরই সন্তান হচ্ছে 3টা, একটা হচ্ছে নাউন ক্লজ যেটা আইডেন্টিফাই হেল্প করে, ইভেন ফ্রি হ্যান্ড রাইটিং এ হেল্প করে। আমরা প্রত্যেকেই মজার ব্যাপার কি জানেন, ক্লজ আইডেন্টিফাই শিখি, কিন্তু ক্লজ দিয়ে বাক্য বানাতে যাই, একটা স্টুডেন্ট বাক্য বানাতে চায় না, অথচ আপনি আইডেন্টিফাই করতে পারেন। মানে আমরা উল্টা শিখি। হ্যাঁ, গ্রামারটা শেখা উচিত ছিল বাক্য লেখার জন্য, কিন্তু আমরা গ্রামারটা শিখি ওই বাক্যের মাঝখানে একটা শূন্যস্থান পূরণ করার জন্য। এই জন্য আমরা বাক্য লিখতে পারি না। কথা বলছেন কেন? নাথিং, ফ্রি হ্যান্ড রাইটিং নাথিং। এটা হচ্ছে সাবলীল ভাবে আপনি যা চাচ্ছেন লিখতে পারা, সেখানে গ্রামাটিক্যাল নির্ভুলতা দরকার, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি দরকার, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ,
আরেকটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। এই তিনটা হচ্ছে আপনার মূলত ক্লজ। আমাদের এই আলোচনাটা বেশি হবে ইনশাআল্লাহ। ওকে, আসেন আমরা একটু সামনের দিকে যাই। এরপরে হচ্ছে আমি যদি বলি, খেয়াল করে দেখেন ক্লজ, ক্লজ এর বৈশিষ্ট্য। আচ্ছা ভালো কথা, ক্লজ এর বৈশিষ্ট্য দেখেন। ক্লজ এর বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, একটি ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। এটা যদি স্টেটমেন্ট হয় যে একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। আপনারা শেয়ার করলে দেখেন, এই বিকালে মোমেন্টে আপনারা ঘুরতেছেন, ফিরতেছেন, রিল দেখতেছেন, একটু শেয়ার করলে 100 জন হয়ে যায়। হ্যাঁ, তাদেরকে একটু উপকার করেন, আপনারও হোক, আমারও হোক, তাদেরও হোক। ওকে, আচ্ছা দেখেন, একটি ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকতে একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। আপনার কাছে প্রশ্ন, ক্লজ বড় না বাক্য বড়? বলেন তো, কে বড়? হু ইজ বিগার? আপনার মতে কে বড় বলেন তো? আপনাকে একটু আগে বলছি বাক্য মানে বাক্য, ক্লজ বাক্যের একটা অংশ, তাহলে অবশ্যই ক্লজ বড়। আর দাদার, মনে করেন আর দাদার 3টা বউ, আর বাপের 1, তাহলে কার বউ বেশি? দাদা। সহজ কথা, কথা বলতে পারছি? ক্লজ মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ, মানে একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ। আর একটা বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। অ্যাবসলিউটলি বাক্য বড়, ক্লজ হচ্ছে ছোট। ক্লজ মানে বাক্যের অংশ। আর ফ্রেজ আরো ছোট। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একটা বাক্যের ভিতরে কিছু শব্দ, সেই শব্দগুচ্ছ, সেটা হচ্ছে ফ্রেজ। সেন্টেন্স মানে বাক্য, ক্লজ মানে বাক্যের অংশ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, বাক্যেরই শব্দগুচ্ছ। ওকে, আচ্ছা 2 নাম্বার, সেটা হচ্ছে একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে মনে করব। খেয়াল করেন, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে মনে করব। একদম বাংলা সিনেমার মতো, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। সহজ কথা, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। দেখেন, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। একটু হেল্প করেন প্লিজ। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো কি হবে বাচ্চারা? ক্লজ হবে। আসেন আমরা একটু সামনের দিকে যাই, এটা সবাই একটু কমেন্ট করেন। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট এই লাইনটা সবাই একটু কমেন্ট বক্সে লিখবেন। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আচ্ছা, এটা আমরা একটা ইংলিশ আর্টিকেল নিছি একটা পত্রিকা থেকে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা ফাইনাইট ভার্ব নিয়ে আইডিয়া আছে কিনা? দেখেন, ফাইনাইট ভার্ব নিয়ে আপনাদের আইডিয়া আছে কিনা? আমি ফাইনাইট ভার্ব নিয়ে আপনাদের একটু আইডিয়া দিতে চাই। ওকে, আই ওয়ান্ট টু গিভ সাম আইডিয়া অ্যাবাউট ফাইনাইট ভার্ব। কিভাবে? ভালো করে খেয়াল করে দেখেন। ফাইনাইট ভার্ব খুব ভালো করে মনে রাখবেন, 2 + V1, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এরপরে V3। এটা হচ্ছে, এই 3টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সংক্ষিপ্তে বললাম, ফাইনাইট ভার্বের আলোচনা করা যায়, আরো ফিগার আছে দেখানো যায়, বাট যদি খুব শর্টকাটে বলি, হাতে সময় একেবারে অল্প, সেটা হচ্ছে এই 3টা ফিগার হচ্ছে কি বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই 3টা ফিগার বাদ দিয়ে যতগুলো ফিগার পাবেন সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। খুব ভালো করে মনে রাখবেন 3টা ফিগার, 2 + V1, ভার্ব প্লাস আইএনজি, আর একটা V3। দিস 3 ফিগার নন ফাইনাইট ভার্ব। বাকি যত ফিগার আছে সবগুলো কি ভার্ব?
ফাইনাইট ভার্ব, এটা মনে রাখবেন। বাকি বাকি সবগুলো বাকি সব বাকি সবগুলো আপনার ফাইনাইট ভার্ব, এটা ভালো করে মনে রাখবেন। বাকি সবগুলো কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আচ্ছা গেল। এবার যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমি আপনাকে একটা বাক্য দিছি, বাক্য। এই যে আনফরচুনেটলি থেকে পড়ে, আনফরচুনেটলি থেকে পড়ে এই পর্যন্ত বোল্টন পর্যন্ত আমাকে পড়ে বলবেন এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। প্লিজ আই গিভ ইউ 1 মিনিট, জাস্ট গিভ ইউ 1 মিনিট। একদম শুরু হয়েছে কি দ্বারা? আনফরচুনেটলি দ্বারা। খেয়াল করে দেখেন, আনফরচুনেটলি। খুব ভালো করে এখান থেকে একটা নিয়ম ব্যাখ্যা করি যে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতেই পারে, এবং অ্যাডভার্ব বসলে এই যে দেখেন একটা কমা হয়। হ্যাঁ, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ বসলে একটা কমা দিতে হয় বাক্যের শুরুতে। বাক্যের শেষে বসলে কিচ্ছু লাগে না। এবং আমি আপনাকে গত ক্লাসে বলছিলাম বাক্যে একাধিক অ্যাডভার্ব বসতে পারে পাশাপাশি, কনজাংশন লাগে না, কিচ্ছু লাগে না। শুধু বাক্যের শুরুতে একাধিক অ্যাডভার্ব বা একটা বসলেও কমা দিতে হয়, এটা নিয়ম। বাক্যের শুরুতে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ থাক 2 প্লাস V1, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে V3। খেয়াল করে দেখেন 2 প্লাস V1, ভার্বের সাথে আইএনজি, V3। বড় ভাইয়ের একটা ফোন দিয়ে বলেন তো এটা লোকে ফোন দিতে ঝামেলা হচ্ছে। এইগুলো হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন, তো এইগুলো বাদ দিলে যদি সবই ফাইনাইট হয় তাহলে ইজ, এই ইজ হচ্ছে দেখেন ইজ, এই ইজ হচ্ছে দেখেন ফাইনাইট ভার্ব ইজ। আরেকটা ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে দেখেন পারভেটস। এটা পারভেটস মোশাররফ ভাবার দরকার নাই, পারভেটস। পারভেটস মানে কি জানেন? চিন্তায় বিভোর থাকা। আপনি সারা রাত চিন্তায় বিভোর থাকেন আর গান বানান, জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও হয়নি সেদিন রাতে। সারাদিন আপনি চিন্তায় আচ্ছন্ন থাকা। আপনার পিতামাতা আপনাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আচ্ছন্ন থাকে। মেয়েদের ব্যাপারে চিন্তা করে একটা সেইটেল ছেলের সাথে তুলে দিতে পারলে, আর ছেলেদের ব্যাপারে চিন্তা করে ওর যদি একটা চাকরি বা একটা বিয়ে করে সংসার দেখে দিতে পারতাম। এটা হচ্ছে সবাই চিন্তা করে, আমাদের বাবা মায়েদের এটা একটা কমন থিঙ্ক ট্যাঙ্ক। পারভেটস। এখন আপনি এই শব্দটা জীবনে দেখেন নাই, আচ্ছা বাদ, আপনি মুখস্থ করে এই শব্দটা জীবনে অ্যাপ্লাই করতে পারবেন না আনটিল যদি এর প্রয়োগ না দেখেন। পারভেট, এটা ভার্ব হচ্ছে PRVADE। পারভেট মানে হচ্ছে চিন্তায় বিভোর থাকা। পারভেট মানে কি থাকা? চিন্তায় বিভোর থাকা। চেঞ্জ ভার্ব না রে জান্নাতুল ফেরদাউস, চেঞ্জ ভার্ব না, রিজিউম চেঞ্জ। এখানে চেঞ্জ হচ্ছে নাউন, এখানে চেঞ্জ হচ্ছে নাউন, চেঞ্জ একটা ভার্ব না। রিজিম মানে হচ্ছে ক্ষমতা, ক্ষমতার পালা বদল। রিজিম চেঞ্জ মানে ক্ষমতার পালা বদল চায় তারা। এটা ইউএস এর মূল লক্ষ্য। এই যে রিসেন্ট হচ্ছে ইরানের উপর হামলা করে ভাবছিল যে যারা আছে তাকে সরাইয়া মনের মতো একটা পুতুল বসাবে, কিন্তু নামার পরে মানে ইরান হচ্ছে একটা কাঁটা আর আমেরিকা হচ্ছে সাপ। এই নামার পরে সে কাঁটার সাথে যুদ্ধ করে এখন সে নির্দে বারবার বিদ্ধ, না পারতেছে গিলতে, না পারতেছে ছাড়তে। গিলতেও পারতেছে না কেননা কাঁটা বেঁধে গেছে, ছাড়তেও পারতেছে না, কাঁটা বেঁধেই আছে। ব্যাপারটা এইরকম। সো চেঞ্জ কখন এখানে ভার্ব না, রিডিম চেঞ্জ, ঠিক আছে না, এটা নাউন। ভার্ব আছে এই বাক্যে দুইটা, একটা হচ্ছে আপনার ইজ আর একটা হচ্ছে পারভেটস। এই পারভেটস মানে চিন্তায় বিভোর থাকা। আর কিছু না হোক নতুন একটা শব্দ শিখলেন আপনি। 20 মিনিট যদি রিল দেখতেন, রিলই দেখতেন, রাস্তায় দাঁড়াইতেন, মায়া মানুষ দেখতেন, সহজ কথা। নদীর ধারে দিয়ে ওই আড্ডাই দিতেন, কিছু না। 20 মিনিটে আর কিছু না হোক একটা নতুন শব্দ শিখলেন, সেটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ইজ মানে হয়, ইজি হচ্ছে ফাইনাইট ভার্ব। রিজিম চেঞ্জ ইন ইরান, ইরানের ক্ষমতার পালা বদলি যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এ কমন সাইকি, একটা সাধারণ চিন্তা। দেখ যেই চিন্তা পারভেট আচ্ছন্ন করে রাখছে দ্য মাইন্ড অফ দ্য টু মেজর পলিসি শেপ, প্রধান দুইজন নীতি নির্ধারক অফ ডোনাল্ড ট্রাম্পের, তার নাম হচ্ছে পম্পে এন্ড বোল্টন। পম্পে এবং বোল্টনের মতো ডোনাল্ড ট্রাম্পের প্রধান দুই নীতি নির্ধারকের হৃদয়কে, মনকে আচ্ছন্ন করে রাখছে। পারভেট মানে আচ্ছন্ন করে রাখা, চিন্তায় বিভোর রাখা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। যারা যারা ক্লাসে জয়েন করছেন ধন্যবাদ সবাইকে আর কি। হ্যাঁ প্লিজ ভাই বোনেরা। তাহলে একটা বিষয় একটু ভালো করে চেক আউট করে দেখেন,
যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। সহজ কথা, এটা কিন্তু বিশাল একটা বাক্য এবং এই বাক্যটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ইয়েস, এর নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা বিশাল একটা বাক্য, বাট এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, ক্লজ আছে দুইটা, বাক্য আছে একটা। তো আশা করি বুঝাইতে পারছি, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আসেন এরপরে আসেন লেখেন বাক্য গঠনে। বাক্য গঠনে ক্লজ এর ভূমিকা। বাক্য গঠনে ক্লজের ভূমিকা। ওকে, বাক্য গঠনে কার ভূমিকা? ক্লজের ভূমিকা। আচ্ছা, প্রথমে যদি বলি খেয়াল করে দেখেন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, ভালো করে খেয়াল করে দেখেন সিম্পল সেন্টেন্স। আচ্ছা, ব্যাপার না সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে যেটা হয় আপনারা সবাই জানেন, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সের এই সংজ্ঞাটা কে কে জানেন না বলেন? সিম্পল সেন্টেন্সের এই মহান সংজ্ঞাটা ছোটবেলা থেকে আপনারা কিভাবে মুখস্থ করছেন? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স, অর নর বাট, কম্পাউন্ড সেন্টেন্স, বাকি সব কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমি যদি আপনাকে অর নর বাটের বাইরে কোনো কনজাংশন দেই, আপনি পারবেন না। 9 10 আমাদেরকে এভাবে মুখস্থ করা হয়েছে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, সিম্পল, অর নর বাট থাকলে কম্পাউন্ড, বাকি সব কমপ্লেক্স। এই যে মানে দুর্বলতা আমাদেরকে শেখানো হয়েছে, নির্ভরতা আমাদের শেখানো হয়েছে, আমাদেরকে আর কঠিন ভাবে শেখানো হয় নাই। হতে পারে আমরা ওই রীতিতেই চলতেছি, ওইভাবেই আমাদের চলতেছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। এখন যে বিষয়টা, নাজমুল হুদা, ফর দোজ হু ওয়ান্ট টু ল্যান্ড দেয়ার বিলাভ ড্রিম। আচ্ছা, ভালো কথা। লেট দেম ট্রাম্পল, লেট দেম পাস, হোল্ড ইউর হেড হাই লিটল ঘ্রাস, ফর ওয়ান ডে দ্য ইনলেস ব্লু স্কাই উইল কাম ডাউন টু হোয়ার ইউ লাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে মাশাআল্লাহ। আপনার ইংলিশ একটু বাংলা করে দিলে ভালো হয়। আচ্ছা, দিয়ে দেন নাজমুল হুদা ভাই, ভাই ভাইস্তানা ভাই বের হন, একটু বাংলা করে দেন। অসাধারণ একটা কবিতা আর কি। যাই হোক, সিম্পল সেন্টেন্সে একটা সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব। এখন সিম্পল সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেখেন আই ট্রাইস, এটাই বুঝি, তাই তো? মহান সিম্পল সেন্টেন্স, এই জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বাড়ে না। আসেন আমি আপনাকে অন্য একটা সিম্পল সেন্টেন্স দেখানোর চেষ্টা করি আর কি। ঠিক আছে, আমাকে একটু সময় দিয়ে সাথে থাকবেন। পেয়ে গেছি, কারণ একটা সময় এগুলো নিয়ে পত্রিকা নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম। এইবার দেখেন, আমি যদি লেন্থের কথা বলি আপনাকে, দেখেন লেন্থ মানে এই যদি আপনাকে যত বড় একটা বাক্য দিছি, খেয়াল করে দেখেন এই বাক্যটা দেখলে আপনার কাছে মনে হইতে পারে নিশ্চিতভাবেই মানে সেটা হচ্ছে যে মানে এই বাক্যের লেন্থ দেখলে আপনার মনে হবে এটা সিম্পল হইতে পারে না, কিন্তু বাস্তবতা হচ্ছে মানেন আর না মানেন এটাই সিম্পল সেন্টেন্স। এবং বাস্তবতা হইল বিসিএস এর রিটেন বলেন, ব্যাংকের ফোকাস রাইটিং বলেন, আইএলটিএস এর রাইটিং বলেন, আর যাই বলেন না কেন, আপনি সিম্পল সেন্টেন্সেই লেখেন, কিন্তু তারা চায় অন্তত এই জাতীয় একটা বড় বাক্য লেখেন। এখন এই জাতীয় বাক্য লিখতে গেলে যে রসদগুলো দরকার সেগুলো তো আপনাদের কাছে নাই। আপনাদের সিম্পল সেন্টেন্স একটাই, আই লাভ ইউ অথবা আই ট্রাইস। এখন এই বাক্যের সাথে আই ইট রাইস এটা তুলনা করে দেখেন তো সিম্পল সেন্টেন্সের মানে কেমন পার্থক্য। এটা একেবারেই মনে হচ্ছে হত দরিদ্র দক্ষিণ আফ্রিকা মহাদেশের কোন একটা অপুষ্টিকর বাচ্চা, আর এইটার দিকে তাকায় দেখেন মনে হইতেছে যে সরি জেন্টলম্যান, দেখেন প্লিজ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, না কি বলছেন? সবাই মারিয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু করে রাখো ঘাস, একদিন তোমার কাছে নেমে আসবে সুনীল আকাশ।
এই মাশাআল্লাহ, এটা তো একটা মাঝে মাঝে সমস্যা না ভাই, এটা হচ্ছে বিষয়টা হলো যে আপনার ওই ব্যাটারি প্রবলেমের কারণে। এখন কি দেখা যাচ্ছে, এখন কি ক্লিয়ার আছে কিনা বলেন তো? হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিয়ার আছে কিনা বলেন তো প্লিজ। কেউ কাউকে ছেড়ে যায় না প্লিজ, আবিদ ভাইয়ের বক্তব্যে বলতেছি আর কি। হ্যাঁ, কেউ কাউকে ছেড়ে যায় না প্লিজ, বক্তব্যটা আসলে দারুণ একটা বক্তব্য। হ্যাঁ, কেউ কাউকে ছেড়ে যায় না প্লিজ। আচ্ছা, আমার ধারণা ঠিক আছে। আমি আপনাকে বলতেছি যে সিম্পল সেন্টেন্সের যে লেন্থ, এই লেন্থের যে পার্থক্যটা, সিম্পল সেন্টেন্সের যে লেন্থ, এই এই লেন্থের যে পার্থক্যটা, এটা কি বুঝতে পারছেন? যে আপনাদের লেখা সিম্পল সেন্টেন্স আইট রাইস, আর একটা পত্রিকা লিখছে দেখেন কত বড় একটা সিম্পল সেন্টেন্স। এখন আপনার কি ইচ্ছা করে এই যে এমন একটা, এটা 1 নাম্বার আর এটা মনে করেন 2 নাম্বার। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কোন ধরনের সিম্পল সেন্টেন্স লিখতে চান, এই 1 নাম্বার ধরনের না 2 নাম্বার? রাবি থাকলে 1 সাপো, না থাকলে 2 সাপো, বলে না? আপনি আমারে বলেন যে আপনি কোন ধরনের সিম্পল সেন্টেন্স লিখতে চান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি ক্লজ আর ফ্রেজ আর এই ধারাবাহিক ক্লাসগুলো করেন, আপনি সাবলীল ভাবে লিখতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি। প্লিজ আপনি আমারে বলেন কোন ধরনের, শুধু হয় লেখেন 1 না হলে 2। 2 লিখলে তাহলে আর রিটেন দেওয়ার দরকার নেই, কোনো রিটেনে দেওয়ার দরকার নেই। তাহলে এখন থেকে ওই পরীক্ষা দিবেন যেই পরীক্ষা দিলে হচ্ছে প্রিলি দিয়ে ভাইবা দেওয়া যায়। আর যদি 1 নাম্বারটা লিখেন তাহলে আপনি বিশেষ রিটেন দিতে পারেন, বা আর অন্যান্য, কারণ যারা যে এক্সাম গুলো হয় তারা এই ধরনের বাক্য চায়। ইয়েস, এবং এই বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে আপনার ওয়াজ। এই বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ওয়াজ। ওয়াজ ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব নাই। কি বলছে দেখেন, এখানে একটা ভার্ব আছে টু হ্যাভ। টু হ্যাভটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। এখানে আছে দেখেন, এখানে ভালো, এখানে আছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হচ্ছে ভি3, এটাও নন ফাইনাইট ভার্ব। কেননা খুব ভালো করে মনে রাখবেন, বি ভার্ব, বি ভার্বের পরে ভি ভার্বের পরে সব সময় ভি3 হয়, মানে প্যাসিভ ভয়েসে। আপনি যদি বি ভার্বের পরে ইডি যুক্ত কোনো ভার্ব দেখেন, এটা ভি3, আর ভি3 মানে পাস্ট পার্টিসিপল। দিস ইজ অ্যাবসলিউটলি নন ফাইনাইট ভার্ব। দিস ইজ অ্যাবসলিউটলি নন ফাইনাইট ভার্ব। যেটা আমি আপনাকে বলতেছিলাম, তাহলে এখানে টু হ্যাভ, এটা একটা ফাইনাইট ভার্ব। আমি কিন্তু আপনাকে একটু আগে বললাম, দেখেন 3টা ফিগার আপনাকে মনে রাখতে হবে, 3টা ফিগার। এই 3টা ফিগার হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, টু প্লাস হ্যাভ। এই যে দেখেন, এখানেও আছে দেখেন হচ্ছে টু প্লাস হ্যাভ, নন ফাইনাইট ভার্ব। এখানে আছে দেখেন ভি3, এখানেও আছে দেখেন চ্যালেঞ্জ, এটা হচ্ছে আপনার সেই দেবের চ্যালেঞ্জ নিবি না শালা, পাঙ্গা নিবি না, না এটা হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ওয়াজ চ্যালেঞ্জ মানে সংকটে পড়া, চ্যালেঞ্জ সমস্যা, আই ওয়াজ চ্যালেঞ্জ, ঠিক আছে না? আমি সংকটে পতিত হয়েছিলাম, আমাকে সংকটে ফেলা হয়েছিল, আই ওয়াজ চ্যালেঞ্জড। আই চ্যালেঞ্জ, আমি হচ্ছে কি বলে চ্যালেঞ্জ করলাম, বা হচ্ছে মোকাবেলা করলাম, বা তোমার চ্যালেঞ্জ জানালাম, পাল্টা প্রতিযোগিতা ছুড়ে দিলাম। একটা শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার হয়, এটাই ইংলিশের সৌন্দর্য। অন দ্য রোড, অন দ্য রোড মানে রাস্তা। যখন আমার ইচ্ছা করে তোমার হাতটি ধরে রাস্তা দিয়ে হাঁটবো, বা রাস্তা বরাবর হাঁটবো, অ্যালং দ্য রোড, এই অন দ্য রোড বা অ্যালং দ্য রোড মানে রাস্তা। এখানে যখন পলিটিক্যাল ক্ল্যাশ, অন দ্য রোড, এই অন দ্য রোড আর রাস্তা থাকে না, এটা হয়ে যায় রাজপথ। ইংলিশের সৌন্দর্যটা এখানে, একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল ওয়ার্ড ভিন্ন ভিন্ন অর্থ দেয় ইন ডিফারেন্ট কনটেক্সট। এই জন্য আপনাকে এই কনটেক্সট গুলো বুঝতে হবে, না হলে দৌড়ালে হবে না। এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং সুন্দর হবে, এটা আপনার কি বলে হচ্ছে মুখের ভাষাটাও সুন্দর হবে, খুব সাবলীল বলতেও পারবেন। আর স্পিকিং ডেভেলপ করতে হলে, মুখের জড়তা কাটাইতে হলে, ইংরেজি আর্টিকেল বা পত্রিকা নিয়ে জোরে জোরে পড়লে এটা মুখের হচ্ছে মাসেল ব্যায়াম হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? জড়তা চলে আসে, চিৎকার করবেন, কিছু টাং টুইস্টার বলে, এগুলো হচ্ছে গুগল থেকে নিয়ে প্র্যাকটিস করবেন, বই কেনার দরকার নাই, পৃথিবীর সব কিছু এখন গুগলে আছে। ইমোশনাল পৃথিবীর যত ট্রিটমেন্ট সব যদি গুগলে পাওয়া যায়, শিক্ষণীয় ব্যাপারগুলো গুগলে আছে। কথা বুঝাইতে পারছি? যাক, দুষ্টু কথা না বলি, ওইদিকে না যাই। চ্যালেঞ্জ, এটা হচ্ছে ভি3। আর একটা আছে দেখেন হচ্ছে রেজাল্টিং, এটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি। এই যে খেয়াল করে দেখেন, এই যে ভার্ব প্লাস আইএনজি, এখানেও আছে শুধু শুধু একা একা, দেখেন আছে ভার্বের সাথে আইএনজি। রেজাল্ট মানে কি জানেন? রেজাল্ট,
এই রেজাল্ট মানে আপনার এসএসসি রেজাল্ট না, রেজাল্ট ইন মানে হচ্ছে বয়ে আনা, বয়ে আনা, এটা একটা ভাব। রেজাল্ট ইন মানে বয়ে আনা। আমাদের নদীগুলোর নাব্যতা হ্রাস পাইছে, নদীগুলোতে নেভিগেবিলিটি যেটা বলে নাব্যতা হ্রাস পাইছে, জমা মানে মাটি টাটি ময়লা আবর্জনায় জমে গেছে। এতে কি হয় দেখবেন হচ্ছে যে বন্যা, এটা রেজাল্ট ইন বয়ে আনে বন্যা। কথা বুঝাইতে পারছি? এই যে আপনি পড়তেছেন না, প্রতিদিন সকালে ঘুমান, ধুমায়া ঘুমান, ধুমায়া ঘুমান, এটা কি বয়ে আনে? আপনার জীবনে চরম অলসতা বয়ে আনে, ধ্বংস ডেকে আনে, পিড়িতে টেকেন না, রেজাল্ট ইন একটা ভার। এবং এই মহান একটা বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন সত্যি কথা বলি আপনাকে, আমার জীবনে দুটো উপলব্ধি। একটা হচ্ছে স্পিকিং শেখাইতে গিয়ে, স্পিকিং ইজ দ্য পিলার অফ লিসেনিং ইজ দ্য পিলার অফ স্পিকিং। আমাদের পোলাবান শুনতে চায় না। আমাদের পোলাবান স্পিকিং ক্লাস প্রত্যাশা করে কিভাবে জানেন? ধরেন আই এম, এটা সংক্ষেপে উচ্চারণ করলে হয় আম অথবা আইন। ঠিক আছে? তাহলে আই এম এ বয়, আই এম এ বয়, বা আম এ বয়, আম এ বয়, আম আ বয়, আই এম এ বয়, ইউ আর এ বয়, এগুলো চাই পোলাপান। আই এম গো, আই গো, ইউ গো, হি গো, দে গো, এরকম ভাবে চাই পোলাপান। লিসেনিং শুনতে চায় না। অথচ এই বেসিক কয়েকটা ক্লাস দিয়ে কয়েকটা বাক্য গঠন করা যায়। কিন্তু when you want to be public speaker, want to deliver the long conversation, আপনি যখন কোনো একটা বড় বক্তৃতা দিবেন, এই আই গো, ইউ গো, হি গোস, দে গো, এগুলো দিয়ে বড় বাক্য দিয়ে দেওয়া মানে তৈরি করা যায় না। এর জন্য আপনাকে হ্যাভ টু লিসেনিং, হ্যাভ টু হেয়ার লিসেনিং, আপনাকে লিসেনিং শুনতে হবে। আমাদের শিক্ষার্থীরা এই বাক্যগুলো নিয়ে কাজ করতে চায় না। তারা কি চায়? ওই যে ফুরুত ফুরুত করে ডায়রিয়ার মতো বিগত সালের প্রশ্ন সলভ করাতে চাই, নিজেও করতে চাই, এই জায়গায় নিজেকে সন্তুষ্ট রাখতে চাই, আর ধাপ বাড়াতে চায় না। একটা বাক্য জীবনে কোনোদিন লিখতে চায় না, লিখে দেখাতে চায় না। যারা রিটেন প্রি পাস করে শুধু তারা এগুলো নিয়ে কাজ করে, এর বাইরে কেউ কাজ করে না। কিন্তু এটা সত্যি কথা। প্রফেশনাল লাইফে, ব্যাংকে হোক, অন্য কোথাও হোক, আপনাকে একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে, আপনি কিন্তু এগুলো পারবেন না। অনেক কিছু গ্রামাটিক্যাল ভুল করবেন, হয়তো বা আবার কোচিং এর কোন একটা স্যারকে নক করে বলতে হবে, স্যার এটা লিখছে একটু দেখে দেন তো। এটাই বাস্তবতা। আপনি এটা মনে করেন না যে আপনি প্রিলি দিলেন, চাকরি পেয়ে গেলেন, এরপরে কোনোদিন আপনাকে আর লিখতে হবে না। এমন একটা চাকরি পাইছেন খালি আপনাকে ফরওয়ার্ডিং লেটারই লিখতে হয়। বড় বড় মনে করেন প্রতিষ্ঠানের কাছে আপনাকে বড় বড় একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, আপনি আর পারেন না। এরপরে হাতে হারিকেন, আর পরেরটা জানেন, হোয়াটএভার, ওইদিকে না যাই। যেটা বলতেছিলাম ভালো করে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে একটা বাক্য। অ্যাসপিরেশন অফ দ্য পিপল, জনগণের চাওয়া। অ্যাসপিরেশন অফ দ্য পিপল, জনগণের চাওয়া। অ্যাসপিরেশন, অ্যাসপায়ার, অ্যাসপায়ার, অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন মানে আশা, আকাঙ্ক্ষা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমি যদি আপনাকে নর্মালি বলি অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন মানে হচ্ছে আশা বা আকাঙ্ক্ষা, এটা নর্মালি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, হৃদয় ঘটিত ব্যাপার। এখানে দেখেন, এখানে দা আছে, দা, এই দা থাকার কারণে কিন্তু এটা কমন নাউন হয়ে গেছে। এই যে এই গ্রামারই তো আপনারা শেখেন, অথচ এই গ্রামার দিয়ে বাক্য লিখতে পারেন না। অ্যাসপিরেশন অফ মাই ফাদার, আমার বাবার চাওয়া। অ্যাসপিরেশন অফ মাই হাজবেন্ড, অ্যাসপিরেশন অফ মাই ওয়াইফ, অ্যাসপিরেশন অফ মাই ডটার, আমার কন্যার চাওয়া, বাবা এবারে জন্মদিন আমাকে এই দিবা। অ্যাসপিরেশন, চাওয়া। আপনার দিকে সবাই হা করে চেয়ে আছে। অ্যাসপিরেশন মানে হচ্ছে চাওয়া। অ্যাসপিরেশন অফ দ্য পিপল, জনগণের চাওয়া, টু হ্যাভ অ্যান হেলদি ডেমোক্রেসি। এখন হেলদি বলতে কি? হেলথি, উচ্চারণটা হেলথি। আপনি একটু ঢং করবেন, দেখবেন ইংলিশ সুন্দর হয়ে যাবে। আমরা বলি নর্মালি গুড, গুড না, ওটা দ বসে দেন, গুড, গুড মর্নিং, দেখবেন ঢং করে ইংলিশে স্পিকিংটা সুন্দর হয়ে যাবে। আমরা নর্মালি বলি গুড। আমি গতকাল পরশু দিন শিখলাম, আমরা বলি নিউ, ওরা বলে না নিউ স্টাফ, ইউ আর নিউ স্টাফ, নিউ স্টাফ না, নিউ স্টাফ। আমরা বলি ডিরেকশন, ওরা বলে ডাইরেকশন। আমরা বলি ডিরেক্ট, ওরা বলে ডাইরেক্ট। লিসেনিং করলে এগুলো ডেভেলপ করা যায়, ওইদিকে যাচ্ছে না। হেলদি ডেমোক্রেসি আপনার কাছে স্বাস্থ্য মোটা তাজা ডেমোক্রেসি না, সুষম গণতন্ত্র, অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখানে হেলথি, হেলথির এতগুলো বাংলা হইতে পারে। আচ্ছা বলেন তো, নর্মালি নর্মালি যদি আমি চিন্তা করি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি কোন নাউন বলেন তো? এগুলোই তো আপনারা চান, ডেমোক্রেসি। ডেমোক্রেসি বিলংস টু হুইচ নাউন বলেন? ডেমোক্রেসিকে আমরা কোন নাউনের অন্তর্ভুক্ত করতে পারি? দিস ইজ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন। অনলাইন ক্লাসে সুবিধা দেখেন, বৃষ্টি আসলেও প্রবলেম নাই। অফলাইনে কি আপনার বৃষ্টি আসলে যাইতে পারবো না, থাক। অনলাইন দেখেন, নো বৃষ্টি, নো ঝড়, খালি বিদ্যুৎ থাকলে হলো আর নেট থাকলে হলো। বিদ্যুৎ না নেট থাকলে হলো।
থ্যাংক ইউ সবাইকে। তাহলে বলতেছে দেখেন, দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপুল টু হ্যাভ হেলথি ডেমোক্রেসি, জনগণের চাওয়া। এই বাক্যের মূল বাক্য কি জানেন? এই যে ওয়াজের, এই ওয়াজের হেডওয়ার্ডটাকে বলেন তো? আমি যদি বলি আপনাকে দ্য পেন অফ রহিম ইজ রেড, পেন অফ রহিম ইজ রেড। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ইজের হেডওয়ার্ড কি রহিম না কলম? কে লাল, রহিম লাল না কলম লাল? বলেন তো। বলেন বলেন, রহিম লাল না কলম লাল? কলম লাল, তাই তো? তাহলে এখানে ইজের হেডওয়ার্ড কি? পেন। তাহলে এখানে আছে দেখেন হচ্ছে ওয়াজ। এই ওয়াজের হেডওয়ার্ডটা কি বলেন তো শুনি? ওয়াজের হেডওয়ার্ড কে বলেন? এখানে অনেকগুলো নাউন আছে। ওয়াজের হেডওয়ার্ড ডেমোক্রেসি, ওয়াজের হেডওয়ার্ড পিপল, না ওয়াজের হেডওয়ার্ড অ্যাসপিরেশন? বলেন কে? হু। 8:30টায় কিন্তু সলভ ক্লাস পজিশন অফ পার্টস অফ পিসের উপর। ওকে, ইয়েস। বাবা হারা জাকির, কি নাম রে বাবা, বাবা হারা জাকির। এরপরে বিয়ের পরে যদি শ্বশুর হারাই ফেলিস, নাম দিবি কি শ্বশুর হারা জাকির? হ্যাঁ, বাবা হারা জাকির, ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে আরেকজন নাম কি হচ্ছে সজীব মিয়া। হ্যাঁ, আকলিমা, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আপনাকে বলতেছি না, ডেমোক্রেসি না, আসে আক্তার তালহা, আয়েশা আক্তার তালহা। কাছে থাকলে আপন হওয়া যায় না, কাছে থাকলে আপন হওয়া যায় না। জনগণের যে আকাঙ্ক্ষা, একটা সুষম গণতন্ত্র, এইটা, এই যে অ্যাসপিরেশন, চাওয়াটা, ডেমোক্রেসি হুমকির মুখে পড়ে নাই, জনগণের চাওয়াটা হুমকির মুখে পতিত হয়েছে। জনগণের আই এক্সপেক্ট টু স্ট্যান্ড এট দ্য বোর্ড অ্যালংসাইড স্যার ওয়ান ডে। ও বাবা, নাজমুল হুদা, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আপনার ইচ্ছা একদিন আমার পাশে দাঁড়াবেন। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসে ব্যাপার না, কালকে চলে আসেন। আমি আপনাকে যেটা বলতেছি, এখানে ডেমোক্রেসি হুমকির মুখে পড়ে নাই, এখানে জনগণের চাওয়াটা হুমকির মুখে পড়ছে। এই কারণে অ্যাসপিরেশন, এই যে দেখেন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে, তাহলে প্রশ্ন হচ্ছে এই যে মাঝখানে যারা বসে আছে এরা কারা? কথা ছিল সাবজেক্ট আর ভার্ব, কথা ছিল তুমি আর আমি পাশাপাশি থাকবো। সাবজেক্ট আর ভার্ব হচ্ছে হুটতোলা রিক্সার মতো, এরা পাশাপাশি থাকার কথা। কিন্তু ব্যক্তি জীবনে এমনটা হয় কিনা, যে বউ থাকে রংপুরে, স্বামী যায় চাকরি করে হচ্ছে ঢাকায়, কোম্পানি জব, বেশি বেতন না, কিন্তু কিচ্ছু করার নাই। তাহলে মাঝখানে কারা? মাঝখানে এরা কি উড়ে এসে জুড়ে বসছে? না, এদের গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে। এটা জানতে হলে আপনাকে ক্লজ আর ফ্রেজ জানতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে রুমি। রুমি, মনে করেন রুমি ইজ কুকিং, রুমি রান্না করতেছে। একটা প্রোগ্রামে রুমি আছে 6টা, কোন রুমি রান্না করতেছে? রুমি, মনে করেন উইথ 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 ব্লু ব্লু ড্রেস, নীল নীল ড্রেস পরিয়া তা রুমি রান্না করতেছে। এখানে আছে দেখেন ইজ, এখানে আছে হচ্ছে রুমি, নাউন বা সাবজেক্ট বা হেডওয়ার্ড। এই রুমি আর ইজের মাঝখানে এই সম্পর্কে আপনাকে পরিপূর্ণভাবে জ্ঞান রাখতে হবে, না হলে তো আপনি বাক্য বাড়াইতে পারবেন না। আপনার বাক্য বাড়ে না কেন? বাড়ে না, আপনি জানেন না মাঝখানে কাদের বসানো যায়, কিভাবে বসানো যায়, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কিভাবে দূরত্ব তৈরি করা যায়। খালি ব্লক করলেই দূরত্ব তৈরি হয় না, যোগাযোগ রেখেও দূরত্ব তৈরি করা যায়, যে বাধ্য। আমার কথা বুঝতেছেন? এই জন্য আপনাকে ক্লজ আর ফ্রেজের এই অ্যাসপিরেশন অফ দ্য পিপল এর সাথে ওয়াজ, এই যে এখানে আসলো, আবার দেখেন এখানে বসে আছে হাউইবার, দেখছেন হাউইবার নামে একজন বসে আছে, খেয়াল করে দেখেন। হাউইবারটা এরা ওবায়দুল কাদের স্যার, এরা ওবায়দুল কাদের না রে, এরা লজিক্যাল, এরা সচিবের মতো পেছন থেকে খেলে, তুই জানোস না তাই, এরা পালায় না। এটা দরকার, আপনাকে সেন্টেন্স বড় করতে হলে এদের দরকার। এই কারণে আগামী টানা 6 থেকে 7টা ক্লজ আর ফ্রেজের উপর ধারাবাহিক ক্লাস হবে, এদের পরিচয় দেওয়ার জন্য। যেদিন ফ্রেজ শেখাবো সেই দিন আবার এই ব্যাগকে এসে এদের পরিচয় দিব, এরা কি অ্যাপোজিশন না এরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার কথা বুঝতেছেন? দোজ আর অ্যাপোজিশন অর দোজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাপোজিশন অ্যাপোজিটিভ ফ্রেজ, এই ব্যাখ্যাগুলো দিব। এখানে বলা আছে দেখেন হচ্ছে হাউইবার। হাউইবারটা বাটের কাজ করে।
হাউএভারটা কিসের কাজ করে? বাটের কাজ করে। আপনি আমার বাসায় বেড়াতে আসছেন, আমি বললাম ভাই আমার ইচ্ছা করতেছে আপনাকে এক কাপ চা খাওয়াবো, হাউএভার বা বাট বা তবে বা কিন্তু, বিশ্বাস করেন আমি আপনাকে এখন যে অজুহাতই দেই না কেন আর আপনার কপালে চা জুটবে না। ধরেন আমার বউ আপনাকে খাওয়াইতে দিবে না, আমার বউ আমার পুরাই গেছে, কথা বুঝাইতে পারছি? অনেকগুলো গল্প আছে। হাউএভার মানে বিপরীত অর্থ দেয়, বাটের মতো। প্রথমে বললাম জনগণের আশা হচ্ছে সুষম গণতন্ত্র, এরপরে বলতেছে হাউএভার, এবার আর গণতন্ত্র নাই, হাওয়া হয়ে গেছে। হাউএভারটা দেখেন সেন্টেন্সের মাঝখানে দুটা কমা দিয়ে বসছে। আপনি এই জাতীয় বাক্য কোনোদিন কল্পনাই করেন না যে বাক্যের মাঝখানে আবার হাউএভার দিব, আগে পরে দুটা কমা দিব। শরীফ মাহমুদ ভাই, আজকে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আজকের ক্লাসটা দুটাই হয় নাই, কালকে দুটাই হবে ইনশাআল্লাহ। কালকে দুইটাই হবে ইনশাআল্লাহ। তাহলে সিম্পল সেন্টেন্সের ব্যাখ্যা আমি বুঝাইতে পারছি। হাউএভার ওয়াজ রিপিটেডলি, দেখেন অ্যাডভার্ব, আমি আপনাকে বলছিলাম মনে আছে অ্যাডভার্ব ছোট বাচ্চার মতো, অ্যাডভার্ব ছোট বাচ্চার মতো যেখানে সেখানে হান দিতে পারে। অ্যাডভার্ব ছোট বাচ্চার মতো, দেখেন দুটা ভার্বের মানে এটা এই ভার্ব আর এই ভার্বে রিপিটেডলি মানে বারবার। এই যে জনগণের চাওয়া সুষম গণতন্ত্র, যাই হোক এটা বারবার হুমকি মুখে পড়ছে বাই দ্বারা। অ্যাক্রিমোনিয়াস পলিটিক্স মানে অ্যাক্রিমোনিয়াস মানে বিশ্বাতীত, এখানে বলবেন প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা পলিটিক্স অফ টু মেজর পার্টিস, দুইটা প্রধান রাজনৈতিক দলের। এখানে হুইসটা উজ্জ্বল আছে, হুইস নাই, রেজাল্ট ইন হরতাল, পার্লামেন্টারি বয়কট, ভায়োলেন্ট কনফ্রন্টেশন অন দ্য স্ট্রিট। এই যে ভায়োলেন্ট কনফ্রন্টেশন মানে মুখোমুখি, মুখোমুখি সংঘর্ষ অন দ্য স্ট্রিট, রাস্তায় মুখোমুখি সংঘর্ষ, হরতাল পার্লামেন্টারি বয়কট বয়ে এনেছে। কথা বুঝাইতে পারছি? সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্রি হ্যান্ড রাইটিং দেন ফলো মাই ক্লাস ইনশাআল্লাহ। ওয়ান ডে কথা দিচ্ছে আপনি এরকম একটা বড় বড় বাক্য লিখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা বুঝাইতে পারছি। সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এবং সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে। আবার বলতেছি সিম্পল সেন্টেন্স অনেক বড় হইতে পারে। ইট ইজ প্রুভ। আপনাকে এই জাতীয় বাক্য আপনাকে এখন রিটেন পার্টে লেখার চেষ্টা করা উচিত। আই ট্রাইস ভুলে যান, আই ট্রাইস আপনার ভুলে যাওয়া উচিত। এবং এত গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর যদি মাত্র 16টা শেয়ার হয়, আমার গায়ের যত দুঃখ সই। একদিন রাত 12টা একটা পোলা ফোন দিয়ে বলতেছে স্যার আমার গার্লফ্রেন্ড আমার ব্লক দিছে, কি করব? ঘুম ভেঙে গেছে আমার, ঘুমাইছে আধা ঘন্টা আগে। তখন এই গানটা শোনায় বললাম এই গানটা শুনতে থাক, সকালবেলা কথা হবে। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়েছি এই ভেবে, ছিল না কেউ সাক্ষী সে সময়, ও বন্ধুরে। কথা বুঝতে পারছি? বিশ্বাস করেন এত গুরুত্বপূর্ণ ক্লাসে মাত্র 16টা শেয়ার দেখে আমার এখন এই গানটা গাইতে ইচ্ছা করলো। যাই হোক, কি ভালো থাকবেন। কালকে, আজকে তোর 8:30টায় আবার দেখা হচ্ছে। কালকে অবশ্যই দুপুর 2টায় ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 3 ক্লজের দ্বিতীয় পার্ট অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।